শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। তো কদিন ধরেই, বেশ কিছুদিন ধরে, মাঝখানে এই প্রশ্নটা একদম থেমে গিয়েছিল, কিন্তু আবার বেশ কিছুদিন ধরে আমার কাছে একটা মানে মানে ধারে কাছে প্রশ্ন আসছে। সেগুলো হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক বা এই যেগুলো একটু অন্য ধরনের যে জিনিসগুলোর সম্বন্ধে আমরা আমাদের এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আরও যেন মনে হয় চোখে সামনে বিভিন্ন রকম আলোচনা, বিভিন্ন রকম ইন্টারভিউজ হচ্ছে। তো সেই সব আপনি বিশ্বাস করেন কি না, বা এগুলো নিয়ে আপনি কি বলেন, এগুলো সম্বন্ধে আপনার মানে এক একজনের এক এক রকমের মানে প্রশ্ন। ব্ল্যাক ম্যাজিক কীভাবে এটাকে মানে কিভাবে ফেস করা, বা আপনি বিশ্বাস করেন কি না, বা এর থেকে বাঁচার উপায় কি, বা আপনি জানেন কি না, মানে এই সম্বন্ধে কোনো আলোচনা আপনি একটা ভিডিও করে করতে পারবেন কি না, এই ধরনের। আর আমি সবসময় যে উত্তর দিই তা না, কেননা আমার চ্যানেলটা তো একটু অন্যরকম। আমি কজ অ্যান্ড এফেক্টই শেয়ার করি, আর কখনো কখনো স্পিরিচুয়াল জিনিস শেয়ার করি, এবং রান্নাবান্না এইসবই শেয়ার করি জেনারেলি। তো অনেক দিন ধরে যেহেতু এটা আসছে, তাই আমি ভাবলাম একটু শেয়ার করি যে মাঝখানে আমার মনে হয় একবার এই ধরনের আলোচনা হয়েও ছিল, আমার এক্স্যাক্টলি মনে করতে পারছি না। তবে হ্যাঁ, আমার জীবনে কিন্তু, তোমরা অবাক হবে ভাবলে, আমার জীবনে কিন্তু এ ধরনের অভিজ্ঞতা আছে। তো আছে অভিজ্ঞতা, অত ডিটেল আমি বলছি না, খালি বলছি একটা কথাই, যে আমি কিন্তু মানে আমার কথা যদি জিজ্ঞাসা করো, বা আমার কথা যদি আপনারা জিজ্ঞেস করেন আমার কথা, তাহলে আমি বলবো যে আমি না সব বিশ্বাস করি। মানে আমি মানে বলে না যে আমরা অনেক সময় বলি আমরা এটা আমি মানি না, এটা আমি মানি না, এরকম বলি না আমরা অনেক সময়। আসলে আমরা জানি না তাই মানি না। আমাদের তো এগুলো নিয়ে কোনো পড়াশোনা নেই, বা এগুলো নিয়ে আমি তো নাড়াচাড়া করি না। তো আমরা জানি না। ম্যাজিক তো হয় পৃথিবীতে। এর আগের দিনই আমি আমার জীবনের ম্যাজিকের কথা বলছিলাম। তো ম্যাজিক যখন হয় যে কোনো জিনিসের, মানে সায়েন্স বলে না যে কোনো জিনিসের বিভিন্ন রকম ডাইমেনশনস থাকে, যেগুলো আমরা জানি না সেগুলোকে আমরা বলবো মানি না, বা সেগুলো নেই, এরকম তো নয়। তো আমি হয়তো জানি না, আমার দৃষ্টির আলো ওখানে পড়ে না, বা আমার ওই জ্ঞান নেই, তাই নেই কথাটা আমি বলতে পারবো না। বা ব্ল্যাক ম্যাজিক বলে কিছু হয় না, কিছু বলতে পারবো না, কেননা আমার এটার সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তবে হ্যাঁ, আমার জীবনে যেটা ঘটেছে আমার জীবনে বেশ কিছু ঘটনা, এবং সেটা কিন্তু বহুকাল আগের কথা বলছি। যে তখন আমরা আমাদের অরিজিনাল যে বাড়ি, আমার শ্বশুর বাড়ি যেটা, সেই বাড়িতে তখন আমরা থাকতাম, এবং সেই সময় আমার জীবনে ঘটেছে। আমি জাস্ট ওপর ছুঁয়ে তোমাদের জাস্ট ছুঁয়ে যাচ্ছি, যে আলোচনা যখন করতে এসছি, যে আমি প্রথম কথা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে আমি কিছু আলোচনা এমনি করতে পারবো না, কারণ আমার ওইসব ব্যাপারে কোনো পড়াশোনা নেই। আর তবে হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি মানেন কি মানেন না, আমি বলবো যে আমি আসলে জানি না, কিন্তু আমি মানি না এই কথা বলবো না। পৃথিবীতে এরকম অনেক জিনিস আছে যেটা আমরা জানি না, আমাদের বুদ্ধির আলো সেখানে পৌঁছয় না। আমি কখনো বলে দিতে পারবো না আমি এটা মানি না, সেটা আমি বলতে পারবো না। কোথায় পৃথিবীর কোন ডাইমেনশনে কি হচ্ছে, আমি সব কথা তো আমরা জানতে পারি না, না? তো যাই হোক, তো হ্যাঁ, আমি কিন্তু সব জিনিসই মানি। আমি এটা আমার জীবনটা মানে কি বলবো, আমি খোলা রাখি, মানে একদম না বিশ্বাসই করি না এরকম নয়। তবে হ্যাঁ, সব জিনিসই কানেক্ট করি তা না, মানে অত্যাধিক মাত্রায় একটা মানে পজিটিভ লাইটে থাকার চেষ্টা করি, যে যদি বা কোনো ডাইমেনশন যেটা আমার হাত নেই, আমার কন্ট্রোলে নেই, সেখান থেকে কোনো ভাইবস আসে, সেটা যেন আমাকে ছুঁতে না পারে। সেই জন্য আমি একটা সবসময় একটা, আমি নিজে বলে নয়, আমি যাদের ভালোবাসি বা আমার সারফেসে যারা আছে তাদেরকে আমি সবসময় শিখিয়ে রাখি যে কজের একটা মোড়কে নিজেদের আমরা যদি ঘিরে রাখতে পারি, মানে আমাদের যদি ওই লেভেল অফ কজ থাকে লাইফে, তাহলে কিন্তু কোনো রকম কোনো যেটাকে আমরা ব্ল্যাক বলি, মানে সামথিং উইচ ইজ নট মানে কি বলবো কনস্ট্রাকটিভ। আমি আগেই বললাম যে আমি জানি না, কিছুই জানি না এটা সম্বন্ধে, কিন্তু এটা বলতে পারি যে এটা এমন কিছু যেটা আমাকে ছোবে না, যেটা আমার ক্ষতি করে দেবে, আমাকে এগোতে দেবে না। আর আছে কানে প্রচুর অভিজ্ঞতা আছে, যার সব কিছু মানে আমার মায়ের মুখ থেকে শোনা এরকম নিজেদের মানুষের অভিজ্ঞতা এরকম আছে। তো আমার জীবনের কথা আমি বলছি, যে আজ থেকে বহু বছর আগে, তখন আমার মেয়ে হয়েছে সবে মাত্র, এবং আমাদের ওই বাড়ি নিয়ে একটা ইস্যুস ছিল।
তো আমরা আমাদের বাড়ি আমাদের যখন মানে আমি একটা সিরিজ মতো বলছি, বেশ কিছুদিন ধরে ভিডিওতে না আমি বলছি, আবার নিজের কথাই বলছি। তো ভাবলাম যে এটাও তো একটা কন্টিনিউয়েশন, এটাও একটা পার্ট আমার লাইফের, মারাত্মক একটা পার্ট। যখন আমরা ওই সম্পত্তি প্রসেনজিৎ পেল সমস্ত, এবং যে শ্বশুরবাড়িতে আমি একটা সময় থাকতাম, বা যে শ্বশুরবাড়িটা আমি আমার নিজের মানে বিয়ের আগে, মানে বিয়ের আগে আমাদের যে কোর্টশিপ বলো বা যাই বলো, তো সেইটা আমার কিন্তু বেশ অনেক বছরের, আমরা বন্ধুর মতো থেকেছি। আমার শ্বশুরমশাই আমার সঙ্গে কিন্তু মারাত্মক বন্ধুর মতো সম্পর্ক, মানে শ্বশুরমশাই আমার থেকে অনেক, মানে আমার বাবার থেকেও বড় ছিলেন, কিন্তু যেহেতু উনি ভীষণ ক্রিয়েটিভ একজন মানুষ ছিলেন, উনি আমার ওই নাচ লেখা এইসব নিয়ে মারাত্মক আলোচনা আমরা বসে করতাম। মানে বাবার সাথে, মানে আমার শ্বশুরমশাইয়ের সাথে আমার ভীষণভাবে একটা সুন্দর একটা সম্পর্ক ছিল, কেননা ওই বিয়ের আগে আমার একটা যাওয়া আসা ছিল ওদের বাড়িতে। তো সেই সময় আমি বাবাকে যেভাবে পেয়েছি, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, যে দিন থেকে আমাদের বিয়ে হলো সেই বাবাকেই আমি দেখলাম পাল্টে গেলেন। এবার তোমরা হয়তো বলতে পারো যে পাল্টে গেলেন কি, তুমিও তো পাল্টাতে পারো। হ্যাঁ, হয়তো আমিও পাল্টাতে পারি, আমার দৃষ্টিও পাল্টাতে পারি। তবে এটা নিয়ে আমি অনেক ভেবেছি, ভাবনা চিন্তা করেছি যে যে বাবার সঙ্গে আমার ওই ধরনের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা কিন্তু আমার পরবর্তীকালে মানে বহু ক্ষেত্রে আমি দেখেছি সেই সম্পর্কটা অনেকটা কিন্তু ধীর হয়ে গিয়েছিল। মানে ওই যে সেই স্মুথ একটা যে সুন্দর রিলেশন ছিল তখন বন্ধু হিসাবে, যে বা প্রসেনজিতের বন্ধু হিসাবে, কিন্তু যেদিন থেকে আমি বউ হয়ে বাড়িতে এলাম, সে কেউ তো ছিল না, আমার তো শাশুড়ি নেই, শ্বশুরমশাই আর আমাদের বাড়িতে একটি মেয়ে থাকতো, সে সদ্য বিবাহিত এবং সদ্য সন্তানহারা, তার সন্তানও চলে গিয়েছিল, এবং আমার শাশুড়ি ওকে নিয়ে এসেছিল এই বাড়িতে প্রসেনজিৎকে দেখভালের জন্য। তো যেহেতু সন্তানহারা এবং বিধবা, সেইভাবে এসেছে এই বাড়িতে, এই সংসারটা তার নিজের, মানে প্রসেনজিৎ একদম নিজের মতো, নিজের ছেলের মতো। তো অনেক ব্যাপার আছে, যাই হোক আমি অত ডিটেলে আর যেতে চাইছি না, কিন্তু হয়তো আমার ক্ষেত্রে ভেবেছিল যে আমি, কিন্তু কিছুদিন যাওয়ার পরেই না বুঝেছিল যে আমার দিক থেকে কোনো হার্ম নেই। আমি একেবারে ওই, আমার মা আমাকে একটা কথা বলতো, তুই তো ওই মানে যে স্নেকের বিষ হয় না, মানে ওটাকে ঢেরা বা ঢেরা ওরকম বলে, রাত্রিবেলা এখনও নাম নিতে চাই না, তো ওরকম বলে। মানে আমার ওই সংসার মানে নিজের দখলে নেওয়া, বা মানে একটা মাত্র ছেলে তার বউ, তো ওইরকম একটা ভাব যে কী হবে, আমার আধিপত্য চলে যাবে কিনা, রাদার তার তো যায়নি, বড় অনেক ঘটনা। যাই হোক, সেই করতে করতে শ্বশুরমশাইকে দেখতাম যে অনেকটা শ্বশুরমশাইয়ের ওই, তো তখন অনেকটা ছেলে মানুষও ছিলাম, বুঝতে পারতাম না। তারপর তো বহু জল গড়িয়ে গেছে, আমরা বাইরে চলে গেছি প্রসেনজিতের চাকরি নিয়ে, বহু বছর বাবা এখানে একা, মানে একা বলতে আমরা ছেলের বউ বাইরে, তখনও মাম্মাম হয়নি, আমরা বাইরে আসাম, মধ্যপ্রদেশ এসব জায়গায় আমরা ঘুরে টুরে আমরা যখন ফিরলাম, তখন ততদিনে বাবা অসুস্থ, এবং বাবার অনেক ঘটনা, অনেক জল গড়িয়ে গেছে, এবং এসে দেখলাম যে যাই হোক, তখন ওই বাবা চলে গেলেন, এবং তখন আমাদেরকে ওই বাবা তো কমিউনিস্ট পার্টির বেশ নাম করা একজন মানে মানুষ ছিলেন, মানে আমরা যেখানে থাকতাম দক্ষিণ কলকাতায়, মানে ওনার নাম, আমি নাম তো ইউটিউবে বলবো না, তো কিন্তু উনি খুব পপুলার, খুব মানে স্বনামধন্য একজন ব্যক্তিত্ব ছিলেন। তো চলে যাওয়ার পরে, এবং যখন আমরা খবর পেলাম, আমরা এলাম, আমরা ফিরে এলাম, সব হলো টলো, তো যাই হোক সব কিছু ওরকম একটা ওলট পালট একটা কন্ডিশনে হঠাৎ করে আমার শ্বশুরমশাই চলে গেলেন। তো তারপরে আবার বহুকাল চলে যাওয়ার পরে বাবার সমস্ত জিনিসপত্র যেটা ছেলের জন্য রেখে গিয়েছিল আমার শাশুড়ি মা বা আমার শ্বশুরমশাই, সেই সবগুলো আমরা ফেরত পেলাম, আবার সব করে টোরে প্রসেনজিৎ বাইরে চলে গেল, এবং আমি আমার মেয়ে নিয়ে থাকতাম। তো ওই মানে বিভিন্ন রকম অভিজ্ঞতা, বিভিন্ন রকম, তো সেই সময় না ওই মানে বিভিন্ন রকম জিনিস খোঁজা বলতে, ওই একজন ছিল আমাদের বাড়িতে, পুরনো জিনিসপত্র সমস্ত পরিষ্কার করে, সেই বহুকাল মানে বাড়িটা আন্ডার লক অ্যান্ড কি ছিল, যখন ওই গণ্ডগোলগুলো হচ্ছে, মানে সম্পত্তি নিয়ে যে
হয়েছিল সেগুলো বাড়িতে তালা দেওয়া ছিল, তো সমস্ত বন্ধ, ছাদের ঘর নেই। তখনকার দিনে বাড়ি যা হয়, তো যে ঘরটায় ওই ভদ্রমহিলা থাকতেন সেই ঘরটা সমস্ত ওলট পালট, সে মানে একদম সাংঘাতিক। তো সেই সব পরিষ্কার করার সময় বেশ কয়েকটা জিনিস, যে জিনিসগুলো আজকে বয়স হয়েছে আজকে ভাবি যে মানে খুব আনক্যানি কিছু জিনিস, যে জিনিসগুলো আমাদের বাড়িতে কেউ নেই, ইউজ হয় না। মানে একটা বলতে পারি, সব কি আমি পেয়েছিলাম সেটা বলতে পারবো না, কিন্তু একটা বলছি যে কেননা ইউটিউবে বলছি মানে প্রচুর প্রশ্ন আসে যে আপনি কি করে বুঝলেন এটা নেগেটিভ জিনিস। আমি নেগেটিভ একবারও বলছি, নেগেটিভ খুব রেয়ার আমি বলি, কিন্তু আমি বলছি ওটা যেটা আমার সঙ্গে একটু একটা রিলেটেড না আমাদের ফ্যামিলির সঙ্গে, এরকম জিনিস আমি পেয়েছিলাম। যেরকম আমাদের বাড়িতে তো কমিউনিস্ট মানে ওরিয়েন্টেশনটা অন্যরকম ছিল, পুজো আচ্চার ব্যাপার নেই, একটা ঠাকুরের ছবিও ছিল না যে বাড়িতে, সন্ধ্যাবাতি দেওয়া বা এইসব কমিউনিস্ট মাইন্ডেড না, আমার শ্বশুরমশাই পছন্দ করতেন না, তো কিছু ছিল না। তো সেই বাড়িতে কিন্তু সিঁদুরের কৌটো, কেননা আমি তোমাদের আগেই বললাম মহিলা বলতে কেউ তো ছিলেন না। শাশুড়ি তো আমার হাজব্যান্ডের যখন 11 বছর বয়স তখন উনি চলে গেছেন, এবার বাড়িতে মহিলা বলতে কেউ নেই, এবং উনি বিধবা, তাই সিঁদুরের কৌটো পাওয়ার কোনো কারণ নেই। সিঁদুরের কৌটো এবং সুপুরি, যেগুলোর মধ্যে হরতুকি, যেগুলোর মধ্যে লাল সিঁদুর মেশানো, এরকম বেশ কিছু জিনিস আমি পেয়েছি। এবং তখন বাবা নেই, বাবা চলে গেছে, জিজ্ঞাসা করার কেউ নেই। মাকে জিজ্ঞেস করেছিলাম, মা বলেছিল ভুল করেও হাত দিবি না, আমি আসছি তুই হাত দিবি না। আমি সামনেই আমাদের ছিল মানে গঙ্গা রিলেটেড নালা, ওটাকে বলে টালি নালা বলে, যারা জানে তারা জানে, ওখানে আমার মা গিয়ে কিন্তু ফেলে এসেছিল। তো এই শুরু হলো, মানে যখন আমরা বাড়িঘর হাতে মানে পাওয়ার পরে, মানে ওই মহিলা যখন চলে গেলেন বাড়ির থেকে, এবং সেটা নিয়েও অনেক রকম অভিজ্ঞতা আছে। তো যাই হোক, তখন ওই জিনিসপত্রগুলো পেলাম, এবং প্রসেনজিতে সবই বলা হলো, এবং আমরা তখন খুব একটা বয়সও বেশি না, আমাদের জানবার কিছু কথাও না। কিন্তু তারপর থেকে ধরো প্রসেনজিতের তারপরে বেশ কয়েক মাস পরেই খুব বড় একটা চাকরি নিয়ে ও কলকাতায় হঠাৎ মানে খুব মিস্টিক্যাল ওয়েতে ও একটা ভালো চাকরি পেয়ে ও পেপসিতে তাও চাকরি পেল, এবং ও কলকাতায় ফিরে এলো আবার বেশ কিছু মাসের মধ্যেই ফিরেও এলো। আর আমাদের বিভিন্ন রকমের মানে এক্সপিরিয়েন্স আমাদের শুরু হলো, বিভিন্ন রকম, মানে আমি বলে বোঝাতে পারবো না, অনেক রকমের এক্সপিরিয়েন্স আমরা করতে থাকলাম। যেরকম বিভিন্ন কাজে বাধা আসা শুরু হলো, বা অনেক, মানে সব কিছু বলতে পারছি না, যেহেতু আলোচনাটা করছি সেটাই বলছি যে হ্যাঁ, বিশ্বাস একদম করি না যে তা না, কেননা ঘটেছে এরকম ঘটনা যেগুলোর কোনো যুক্তি খুঁজে পাইনি যে এরকম কেন হচ্ছে। কেননা আমি থাকার পর আমি ঠাকুরের আসন বসালাম, ঠাকুর বসালাম, পুজো আচ্চা নিজে করতাম, জপ ধ্যান করতাম। তখন জপের মন্ত্র পাইনি, কিন্তু আমার নিজের যা ইষ্ট মন্ত্র সেসব করতাম। বাড়ির পরিবেশ, ধূপকাঠি দেওয়া, যেগুলো আগে ছিল না। এবং বাড়ি তখন না একদম পরিষ্কার, মানে যেরকম আয়নার পিছনে কোনোদিন বিয়ের পরে এসে ওই আয়নার পিছনে যে কারোর এত ময়লা থাকতে পারে বা এত, সেই মানে আমাদের বাড়িতে যে মহিলা থাকতেন উনি একটা প্যাকেটও ফেলতেন না, মানে অদ্ভুত। মানে ওনার ঘরে একটা মায়ের পুরনো, আমার শাশুড়ি মায়ের একটা ড্রেসিং টেবিল ছিল, আবার আমার শ্বশুরমশাইয়ের ঘরে একটা ড্রেসিং টেবিল ছিল। সেই ড্রেসিং টেবিলটা প্রপার ড্রেসিং টেবিল না, কিন্তু ড্রেসিং টেবিলই, আমি জানি না ওটা কী ব্যাপার, আমার খুব একটা কৌতূহল ছিল না বলে। তো ওটাও কিন্তু ড্রেসিং টেবিলই ছিল, আয়না দেওয়া, ওইরকম ড্রয়ার দেওয়া, কিন্তু জিনিসগুলো অন্যরকম। মহিলাদের জিনিস তো নেই, সব নানা রকম পেপারস এই সেই। আর ওই যে দিদি থাকতেন, দিদির ঘরে যে ড্রেসিং টেবিলটা, তাতে ওই একটা পাউডার বা একটা চিরুনি, এই ধরনের জিনিসপত্র। আর ওই ড্রয়ারের মধ্যে না নানা রকমের, যখন আমরা বাড়ি পেলাম তখন যখন লোক দিয়ে পড়ি, তখন ওই লোকরা এসে দিদি এটা পেয়েছি, দিদি এটা পাইছি, এটা দেখুন, এই মানে গুঁজে গুঁজে সমস্ত রাখা, সেসব বেশিরভাগই জলে ফেলে দেওয়া হয়েছে। যাই হোক, তারপর বাড়িতে পুজো আচ্চাও করিয়েছিলাম। তো যাই হোক, এই করতে করতে তারপর প্রসেনজিৎ যখন ফিরে আসলো, তো বাধা শুরু হলো। আমার মেয়ের ধুম জ্বর, সে জ্বর কমছে না, সে মানে ডাক্তার, সে মানে, তো যাই হোক, এরকম পরপর এরকম হতে থাকলো।
তারপরে এরকম প্রচুর ঘটনা ঘটতে থাকলো। মানে এমন জীবনে মানে হওয়া কাজ, কেননা তখনও বেশ কিছু কাজ আমাদের আটকে গেছে, তখন হচ্ছে না, মানে যেগুলো আমাদের খুব স্মুথ ছিল আগে, হচ্ছে না। হ্যাঁ, তোমরা বুঝতেই পারছো আমি একটুখানি চেপেই বলার চেষ্টা করছি, কেননা সব কথা বলা যায় না। তো এরকম করতে করতে বেশ যখন আমরা একদম দেয়ালে পিঠ থেকে গেছে, মানে কোথাও যেন মনে হচ্ছে অলরেডি বড়রা, মানে আমাদের চেনা জানা মানুষজন যখন আসছে তাদের বলছি যে তোদের ওটা এখনো হয়নি, আমি না গো হয়নি, ওটা এখনো বাধা, একটু কাউকে দেখা না রে, তোদের এখানে তো আছেন। আমাদের একজন জ্যোতিষী ছিলেন, আর মা খুব বিশ্বাস করতেন, মা কিছু হলেই বলতেন চল ওই দাসদার কাছে যাই। তো ধীরে ধীরে এরকম আমরা দাসদাকে ছাপিয়ে আমরা আরেকজনের কানেকশন পেলাম, যে সেরকম যদি ঠাকুর না করুক কিছু বা হয়ে থাকে, আরও অনেক ঘটনা আছে, এটা বলতে পারছি না আমি। তো কেননা আরেকটা জাস্ট ইঙ্গিত করছি আমি তোমাদের, সবটা বলা সম্ভব নয় আমার। ওই মানে আমি আসলে এগুলো না খুব একটা সময় ছিল যখন আমি এগুলো নিয়ে খুব একটা আলোচনা করতামও না। আজকে সবাই জিজ্ঞেস করছে তাই ভাবছি একদম উত্তর না দেওয়াটাও তো ঠিক না, তাই ভাবছি একটু বলি। তো যাই হোক, আমার বিয়ের পর এরকম অনেক জিনিস ছিল যেগুলো আমি রেখে চলে গিয়েছিলাম, যেরকম আমার বিয়ের শাড়ি বা আমার বরের ধুতি, বা আমি তো ছিলাম না, আমি তো আসাম চলে গেছিলাম বিয়ের পর, তো বাড়িতেই সমস্ত জিনিস ছিল, যেটা আমি পরবর্তীকালে যখন এসেছি তখন বিভিন্ন রকম কন্ডিশনে পাওয়ার যাই হোক সেসব হয়েছিল। যাই হোক, তো করতে করতে ওই রকম একজনের সংস্পর্শে এলাম, এবং উনি আমাদের প্রথমেই জিজ্ঞেস করলেন যে কন্ডিশনটা, যে এরিয়াজ অফ লাইফ, মানে লাইফটা যা কবে থেকে আপনারা এটা টের পাচ্ছেন যে আপনাদের বাড়িতে এরকম বাধা আসছে, বা আপনাদের যে কাজগুলো মানে এখনও আনডান, মানে এখনও হয়নি, বাধা হচ্ছে। তারপরে তখন প্রসেনজিৎ অত বড় একটা চাকরি পেল, কিন্তু বিশ্বাস করো যত মাস ওরা বাইরে ছিল সুন্দর ছিল, যেই মুহূর্তে কলকাতায় কাজ শুরু করলো, মানে কোম্পানিতে একটুখানি গরম গরম, আর প্রসেনজিতের একটা না চাকরি ছাড়ার একটা ভীষণ একটা খুব মেজাজি ছিল, তো এখন অনেক বয়সের সাথে সাথে কমেছে, খালি ভয় পেতাম যে চাকরি যেন ছেড়ে না আসে, এত একটা সময় সাফার করেছি। তো এরকম হচ্ছে যেটা কন্টিনিউয়াসলি কিন্তু চলছে এরকম। তো ওই ভদ্রলোক জিজ্ঞাসা করলেন যে এরকম কারোর মাধ্যমে আমরা গিয়েছিলাম, যে দেখা যাক, সবাই যখন বলছে বড়রা একবার একটা ট্রাই নিয়ে দেখি না কি ব্যাপার। তো গেছি, উনি সব জিজ্ঞেস করলেন এবং বললেন যে আমি আপনার বাড়িতে যেতে চাই, দেখতে চাই। তখন যাই হোক, তখন প্রসেনজিৎকে সেকেন্ড দিন বললাম যে প্রথম দিন এরকম হয়েছে, তুমি চলো তোমার সঙ্গে একটুখানি। তো প্রসেনজিৎ খুব একটা যেতে চাইনি, আমি বললাম চলো দেখি না, দেখা যাক না। তা মাথার ওপর শাশুড়ি নেই, শ্বশুরমশাই নেই, কী ব্যাপার আর আমার মাও না খুব একটা যেসব জানে তাও না, চলো না দেখি না একটা, যদি কেউ আমাদের গাইড করে, যদি কিছু একটা পুজো আর্চা করে ঠিক থাকা যায়। এতটা বাধা আসছে জীবনে, অনেক বাধা, বলে বোঝাতে পারবো না। আমার কথা শুনে হয়তো বুঝতে পারছো না তোমরা, সব কথা তো বলা সম্ভব না। তো যাই হোক, আমরা কিন্তু গেলাম, পরের দিন প্রসেনজিৎকে নিয়েই আমরা গেলাম, এবং ভদ্রলোক আমাদের একদম বলে টলে দিলেন অমুক দিন যাবো, কিন্তু আমি কিন্তু কারোর বাড়িতে খাই না, দুপুরবেলা যাব, কিন্তু গাড়ি পাঠাতে হবে, আর মানে আমাকে এমন একটা ব্যবস্থা করতে হবে যে আমাকে গাড়ি এসে তুলে নেবে, যাব কিছু দেখবো, আমি ফিরে আসবো, ওকে গাড়িতে ছেড়ে দিতে হবে। তো সেটা আমরা ব্যবস্থা করেছিলাম। উনি কারুর বাড়িতে যান না, মানে যাদের মারফত গেছি তারা বলেছে যে বাবা তোদের বাড়িতে যেতে রাজি হয়েছে, উনি তো কারোর বাড়ি যান না এরকম। তো ঈশ্বরের পরম কৃপা, তোমরা বিশ্বাস করবে না, এখনো বলতে না গায়ে কাঁটা দেয়, মানে আমাদের সঙ্গে এরম জিনিস ঘটেছে আমাদের জীবনে। তো উনি এলেন, ভদ্রলোক মাঝবয়সী, আমি তো বাবা অসম্ভব বিশ্বাস করি। তো বাবা এলেন আমাদের বাড়িতে, এবং বাবা বসলেন ইয়ের ঘরে, মানে ওই যে ঘরটায় বড় ঘর, যে ঘরটায় ওই ভদ্রমহিলা থাকতেন, তো যে ঘরে ড্রেসিং টেবিল, যে ঘরে আমার শাশুড়ি মায়ের আলমারি, প্রচুর জিনিস। তো যাই হোক, উনি এলেন এবং
আমি জানি না, খানিকক্ষণ বসে উনি কিচ্ছু বললাম একটু আমটাম যদি কেটে দিই, সেগুলো তো আর রান্না করার ব্যাপার নেই। ফল বলছে না, আমি তো আগেই বলেছি আমি কিছু খাবো না, আমি খালি দেখবো। খানিকক্ষণ বসে উনি কিচ্ছু খেলেন না, মানে জলও না। অদ্ভুত। আমি জানি না, সেটাও আমার খুব প্রশ্ন যে এতটাই। পরবর্তীকালে উত্তর পেয়েছি, পাইনি যে তা না। তো উনি না একেবারে টপ টু বটম, মানে আমাদের পিছনে একটা ঘর ছিল একটা সময়, ওটা মা মানে আমার শাশুড়ি মা থাকাকালীন একটা ঘর ছিল। সেটা আমি যখন বিয়ের পরে এসছি তখন ঘরটা আনইউজড। ওর ঘরের মধ্যে ওই গাছের কাঁঠাল, পেয়ারা, প্রচুর ফলের গাছ ছিল, সেই সব ঢুকিয়ে ওই ভদ্রমহিলা তালা দিয়ে রাখতেন। ওই কাঁঠাল ওনার পছন্দ মতো মানুষকে উনি দিতেন, উনি সবাইকে হাত দিতে দিতেন না, নট ইভেন মি। আমাকেও হাত দিতে দিতেন, পাছে আমি আবার কাউকে দিয়ে দিই। তো উনি কাউকে হাত দিতে দিতেন না ওই ঘরটায়, মানে এগুলো একদম ওপেন ফ্যাক্ট, পাড়ার লোকেরাও জানে। তো ওই ঘরটা আমি কোনোদিন ওই ঘরটার ব্যাপারে জানিও না। বাবা একদম এসে ওই ঘর খুলিয়ে, ঘর দেখে, সমস্ত দেখে, মানে ঘুরে ছাদে গিয়ে সব দেখে টেকে উনি বসলেন এবং উনি বললেন যে আমার যা বোঝার হয়ে গেছে, একটা লোক ডাকো, দিন বলে দিল, জায়গা বলে দিল, অমুক দিন। আর যেদিন উনি এসছেন তখন 2-2:30 বাজে, আর উনি যখন গেলেন ধরো বিকাল হয়নি তখনও। তো আমি বলেছিলাম যে আমাদের পাড়ায়, কলকাতায় তো আশেপাশে চেনাশোনা, আমি বলেছিলাম যে আশেপাশে লোকজন আছে, আমি কি এখন ব্যবস্থা করবো? বললেন না, আমি একটা পুজো করব। উনি ওখান থেকে একটা পূজা হয়, ট্রান্সেন্ড হয় এনার্জি, বলি না, এনার্জি ট্রান্সেন্ড হয়। উনি ওনার জায়গা থেকে, আমি আর জায়গাটাকে বলছি না, উনি ওনার জায়গা থেকে কিছু এক পুজো করবেন এবং সেই দিন অমুক সময় অমুক দিকে ওই বিশাল বাড়ি, মানে বাড়িটা বড় প্লাস বেশ খানিকটা জায়গা ছাড়া, আগেকার দিনে যেরকম জায়গা হয় সেখানে গাছপালা, ওই সেই একটা স্পেসিফিক দিক উনি বলে দিলেন, ওই দিকের অমুক জায়গার মাটি খুঁড়ে দেখতে হবে, সেটা দায়িত্ব দিয়ে গেলেন আমাদের, এবং একটা স্পেসিফিক দিন, একটা স্পেসিফিক টাইম। তো সেই লোক দিয়ে খুঁড়িয়ে দেখা গেল যে ওখান থেকে বেরোলো জিনিস। তো যাই হোক, সেই জিনিস বেরোলো, সেই জিনিস জলে দেওয়া হলো, তারপরে অনেক অনেক কাণ্ড। তো যাই হোক, এবং উনি কিন্তু বলে দিয়ে গেলেন যে মানে পুরুষ মানুষ নাকি এর পিছনে কোনো মহিলা বা এরকম, মানে এতটা প্রমিনেন্ট। তো উনি কোথা থেকে জানবেন? ওনার তো জানার কথা না, আর মানে জানার কথা না, কেননা এইসবগুলো বলা হয়নি আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে যা ঘটনা ঘটছে, আমাদের বাধা হচ্ছে, এইগুলো বলা হয়েছে, এর বেশি কিছু বলা হয়নি। কেন অচেনা মানুষ অত ডিটেলে, আমি বোঝো না, আমি 3 বছর ধরে তোমাদের সাথে শেয়ার করছি, এত বছর হয়ে গেছে, তাও কিন্তু আমার মুখ আটকে আসছে, আমি বলতে পারছি না। মানে এটা এক একজনের চারিত্রিক। আমার যদি আজকে ওই চরিত্রই হতো বলা, তাহলে আমি এখানেও বলে ফেলতাম। তো এতটাই সাবধানে বলেছিলাম, ওনার জানার কথা না। আমরা পরে এটা নিয়ে অনেক আলোচনা করেছি, উনি পুরুষ না মহিলা বা এটার পেছনে কে আছে, বা উনি আমাদের এরকমভাবে ক্লিয়ার বলে দিয়ে গেছেন। এবং আমরা ওই জায়গা যেখান থেকে উনি বলেছিলেন ওখান থেকে আমরা জিনিস খুঁজে পেয়েছি। তারপর বাড়িতে সত্যনারায়ণের পুজো হলো, হলো, ধীরে 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 সেটেল করতে থাকলো, মানে বুঝতে পারলাম যে। তো সেটাই বলছি যে আমার জীবনে হয়েছে, এমন না যে হয়নি। এরকম আমি জানি না ওটাকে ব্ল্যাক ম্যাজিক বলে না কি বলে, আমি সেটাও বলতে পারবো না, কিন্তু এই ধরনের ঘটনা আমার জীবনে হয়েছে। এবং তাতে যে আমাদের খুব একটা ভালো হয়েছে সেটাও না, আমাদের খারাপই হয়েছে। মানে আমার শরীর খারাপ বলো, মানে আমার তখন কীরকম সুস্থ ছিলাম আমি কিন্তু এখনও তখন সুস্থ ছিলাম, কিন্তু এমন আমার দমের মানে শ্বাস প্রায় আটকে যায়। মানে ডাক্তারের কাছে গিয়ে সায়েন্স তো আর ওইসব বিশ্বাস করে না, সায়েন্স ইন্টারভিনেন্স মানে ইঞ্জেকশন দিয়ে আমার ওই হাঁপের, মানে যারা আমাকে পুরোনো দিনে জানে, যদি যারা অনেকে আমার ভিডিও দেখে তারা বলবে যে ও তোদের এত কাণ্ড বলিসনি তো, কারণ স্কুল কলেজের বন্ধুদের তো আর এইসব বলা যায় না। তো যেহেতু এখন ইউটিউব একটা ফ্যামিলির মতো হয়ে গেছে, আর আমার প্রচুর যারা ভিউয়ার, যারা আমাকে দেখে, আমাকে চেনেও না, কিন্তু তারা আমার কাছ থেকে অনেক রকম প্রশ্ন করে, হোয়াটসঅ্যাপে করে, কমেন্টে করে। সবসময় যে উত্তর দিতে পারি তা না, কিন্তু আমার মনের মধ্যে একটা থাকে যে কী করে আমি এদেরকে কানেক্ট করব। তো তোমরা হয়তো বলতে পারো এইটা দিয়ে কানেক্ট করার কি, এটার দুটো কারণ আছে শেয়ার করা। একটা কারণ